চোখ মেলে তাকাতেই দেখে লামিয়া ঝুঁকে তার দিকে তাকিয়ে আছে। উর্বি আবারও দু চোখ বন্ধ করে ফেলে এবং কয়েক মুহূর্ত ওভাবে থেকে ধীরে ধীরে উঠে বসে। ডান হাতের পিঠে ব্যথা অনুভব হয় তার। তাকিয়ে দেখে তার হাতে কেনুলা লাগানো। সে দাঁতে দাঁত চেপে একটানে কেনুলা খুলে ফেলে। লামিয়া বলে ওঠে, কি করছো? উর্বি কোনো জবাব না দিয়ে আশেপাশে তাকায়। লামিয়া বলে, তুমি গাইনি বিভাগে 4 তলায়। উর্বি বেড থেকে নেমে দাঁড়ায়। লামিয়া কিছু বলার আগেই দুর্বল শরীর নিয়ে ছুটে বেরিয়ে যায় কেবিন থেকে। উচ্ছ্বাসের কেবিনের বাইরে দাঁড়িয়ে শেফালি দরজার কাঁচ দিয়ে তাকিয়ে আছে ভেতরে। উদম বলিষ্ঠ শরীরটায় বুকের ডান পাশটা কিছুটা নিচে ব্যান্ডেজ করা। গুলি বের করা হয়েছে তার। মুখে অক্সিজেন মাস্ক লাগানো। বেডের পাশে মনিটরটায় কিছুক্ষণ পর পর যান্ত্রিক আওয়াজ হচ্ছে, যেন শেফালিকে বলছে, তোমার ছেলে মরে যাবে শেফালি। শেফালি শাড়ির আঁচল মুখে চেপে ধরে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে। পেছন থেকে সাখাওয়াত চৌধুরী কাঁধে হাত রাখে। শেফালির কোনো ভ্রুক্ষেপ নেই। সাখাওয়াত চৌধুরী স্ত্রীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, ছেলের গায়ে যখন শাসন করার জন্য হাত তুলতাম তখন সহ্য করতে পারতে না। ছেলে আজ গুলি খেয়ে পড়ে আছে, এখন কিভাবে সইছ? শেফালি ঘুরে স্বামীকে জড়িয়ে ধরে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। স্বামীর বুকে মাথা ঠেকিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলে, ও প্রাণে বেঁচে গেলে ওকে যেন কখনো আর জেল থেকে বের না করেন আপনি। কখনো চেষ্টাও করবেন না, কখনো না, কখনো না। উর্বি ছুটতে ছুটতে নামছে সিঁড়ি বেয়ে। অর্থোপেডিক বিভাগ পেরিয়ে 3 তলায় নিউরো বিভাগের ওয়েটিং রুমে এসেই থমকে যায় সে। আত্মীয় স্বজন গিজগিজ করছে পুরো কামরা। উর্বি ধীর পায়ে এগিয়ে যায়। সবাই কিরকম চুপচাপ হয়ে আছে, কিন্তু সবাই নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। উর্বির বুকটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে। উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকিয়ে দেখে অপারেশন থিয়েটারের বাতি জ্বলছে। আরও 2 কদম এগিয়ে গিয়ে উর্বি পিছিয়ে যায়। দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে সে তাকিয়ে থাকে সোজাসুজি। রওনক লবির মেঝেতে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছে, এক হাঁটু ভাঁজ করে। তার দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। উর্বি সে দৃষ্টি পড়তে পারছে না। সাইমি নাবিল দুজন তাদের পাপার দুপাশে বসে পাপাকে আঁকড়ে ধরে রেখেছে চুপচাপ। রওনকের 2 জন শালিকা, 2 বোন, তাদের স্বামী সবাই একপাশে বসে আছে। সামিউল, অন্তরা, শাফিউল, মোহনা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে ইতিমধ্যে। মৃদু আওয়াজে কাঁদছে আজমেরি। রুমাও কাঁদছে। সাইমি নাবিল দুজনেই কাঁদছে। সবাই কাঁদছে, শুধু কাঁদতে পারছে না উর্বি। কেন কাঁদতে পারছে না সে জানে না। সেও সবার মতো একটু কাঁদতে চায়। শর্মী তারও মেয়ে, সেও কাঁদবে। থানা থেকে ইন্সপেক্টর দীপঙ্কর সাহা 2 জন কনস্টেবল নিয়ে এসেছে। তাকে দেখে আজমেরির স্বামী হাফিজুর এগিয়ে আসে জাহাঙ্গীর। দীপঙ্কর তাদের উদ্দেশ্যে করে বলে, এফআইআর দায়ের করা হয়েছে। এদিকের কি অবস্থা? সার্জারি লাগছে, নিষ্প্রাণ হয়ে বলে হাফিজুর। দীপঙ্কর বলে, একটু রানফের সাথে কথা বলবো। জাহাঙ্গীর বাধা দিয়ে বলে, বুঝতেই তো পারছেন দীপঙ্কর, এখন থাক, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও। তবুও কথাটা বলে দীপঙ্কর এগিয়ে যায় রানফের দিকে। রানফের সামনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে নিজেও মেঝেতে বসে। তারপর নরম গলায় বলে ওঠে, তোমার ফোন পাওয়ার সাথে সাথেই বেরিয়ে গিয়েছি রানফ, একটু বিলম্ব করিনি, বিশ্বাস করো। রানফ চুপ করে থাকে। দীপঙ্কর বলতে থাকে, সাখাওয়াত চৌধুরীর ছেলে। তুমি চেনো সাখাওয়াত চৌধুরীকে? ছেলেটির নাম শাহরিয়ার উচ্ছ্বাস চৌধুরী। এর আগে খুনের দায়ে 10 বছরের জেল হয়েছিল। 6 বছর জেলে কাটিয়ে শর্ত সাপেক্ষে মুক্তি পেয়েছিল। ভয়ঙ্কর অসুস্থ একটি ছেলে। জানি না তোমার সাথে কি শত্রুতা ছিল। তার মা বাবা জবানবন্দি দিয়েছে, তোমার ওয়াইফের সাথে ঝামেলা ছিল বলে এসব ঘটিয়েছে। বাকিটা তোমার ওয়াইফ বলতে পারবে। সাইমি পাপার কাঁধে মাথা রেখে কেঁদে যাচ্ছে। নাবিল মাথা তুলে দীপঙ্করের দিকে তাকায়। উর্বি তাদের সবাইকে নিশ্চুপ দেখতে থাকে। রানব মাথা তুলে তাকায় না, কোনো জবাব দেয় না দীপঙ্করের কথায়। সে মেঝের দিকে দৃষ্টি দিয়ে চুপচাপ বসে আছে। ইন্সপেক্টর দীপঙ্কর রানফের নীরবতা দেখে উঠে দাঁড়ায়। জাহাঙ্গীরের দিকে তাকিয়ে বলে, আমি আসছি, খোঁজ নেব আবার। জাহাঙ্গীর মাথা নাড়ায়। দীপঙ্কর কনস্টেবল নিয়ে চলে যেতেই জাহাঙ্গীর তার স্ত্রী মিতা আর আশিকের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে। তারা এসে নাবিল সাইমিকে টেনে মেঝে থেকে উঠিয়ে নেয়।
মেঝে থেকে তাদের তুলে ব্রেঞ্চিতে এনে বসিয়ে মিতা দুজনের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। লামিয়া রাওনাফের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা গভীর নিঃশ্বাস ফেলে গিয়ে মেঝেতে রাওনাফের পাশে বসে পড়ে। রাওনাফ মাথা তুলে সরাসরি উর্বির দিকে তাকায়। ধীরে ধীরে তার দৃষ্টি উর্বির পেটের দিকে এসে থেমে যায়। উর্বি পেটে হাত চেপে দাঁড়িয়ে আছে, তার দিকেই দৃষ্টি দিয়ে রাওনাফ উর্বির দিকে তাকিয়ে নীরবতা ভেঙে নিস্তেজ কণ্ঠে লামিয়াকে বলে, ওর একটা ইউএসজি করো, কেবিনে নিয়ে যাও। লামিয়া বলে, করেছি, বেবি ঠিক আছে। কেবিনে থাকতে চাইছে না, থাকুক না এখানে। ফার্স্ট এইড করা হয়েছে, তুমি শান্ত হও, এত দিকের চিন্তা তোমার করতে হবে না, আমরা আছি তো। রাওনাফ একটা দীর্ঘশ্বাস ছেড়ে দেয়, কাতর কণ্ঠে বলতে থাকে, কোন পাপের শাস্তি পেলাম লামিয়া? সব ঠিক হয়ে যাবে রাওনাফ, ভেঙে পড়ো না এভাবে। শাইমি নাবিল ভয় পাচ্ছে তোমাকে দেখে। রাওনাফ চুপ করে থাকে। খানিক বাদে মাথা ঘুরিয়ে আবারও উর্বির দিকে তাকায়। উর্বিও এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। 2.5 ঘন্টার সার্জারি শেষ করে ডক্টর নাজমুল হুদা ওটি থেকে বেরিয়ে আসে। তার পিছু পিছু ট্রলিতে করে শর্মিকে পোস্ট অপারেটিভ রুমে নিয়ে যাওয়ার জন্য বের করে দুজন সিস্টার। তাদের পেছনে ডক্টর সুভাষিস রায় এবং তারিন মাহমুদা বেরিয়ে আসে। রাওনাফ উঠে ছুটে যায় সেদিকে। সুভাষিস এসে রাওনাফের হাত ধরে আটকে দেয়, নরম গলায় বলে, জিয়ানা রাওনাফ, জাস্ট রিল্যাক্স, ইনজুরিটা সরিয়ে ফেলা হয়েছে। নাবিল শাইমি গিয়ে তাদের পাপার পেছন থেকে ধরে। লামিয়া সুভাষিস রায়ের দিকে তাকে বলে ওঠে, আর কোনো চিন্তার এখনও নিশ্চিত করে আমরা কিছু বলছি না, তবে কোমায় যাওয়ার কোনো আশঙ্কা নেই, স্টেবল হতে যতটুকু সময় লাগে আর কি। উর্বি সুভাষিস রায়ের মুখের দিকে ঘোলাটে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। তারিন মাহমুদা ওয়েটিং রুমের সবার দিকে তাকিয়ে বলে, আপনাদের বুঝতে হবে এটা হসপিটাল, প্লিজ কান্নাকাটি বন্ধ করুন। রাওনাফ তাকিয়ে আছে পোস্ট অপারেটিভ রুমের দিকে। শর্মিকে একটা আলাদা কেবিনে রাখা হয়েছে সম্পূর্ণ সাবধানতার সাথে। রাওনাফ ধীর পায়ে এগিয়ে যায় সেদিকে। জাহাঙ্গীর রাওনাফকে টেনে ধরে। রাওনাফ কাতর কণ্ঠে বলে, স্যার, আমাকে দেখব মেয়েটাকে দূরে থেকে, সুস্থ হলে দেখবি আয় এদিকে। রাওনাফকে জোর করে টেনে এনে একটা ব্রেঞ্চিতে বসিয়ে দেয় জাহাঙ্গীর। তারিন মাহমুদা উর্বির দিকে তাকিয়ে বলে ওঠে, আপনিও যে আহত, এখানে দাঁড়িয়ে কেন, কেবিনে যান, বিশ্রাম করুন। উর্বি ঠায় দাঁড়িয়ে থাকে। জাহাঙ্গীর আজমেরি রুমার মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, তোরা এভাবে ভেঙে পড়লে ওদের কিভাবে সামলাবি? রাওনাফের এই অবস্থা, চাচি আম্মার অবস্থা ভালো নেই, উর্বি ঠিক নেই। নাবিল শাইমিকে নিয়ে বাড়িতে যায়। হসপিটালে এত লোক থাকার প্রয়োজন নেই, যা বলছি। আমরা কোথাও যাব না, আমরা পাপার সাথে এখানেই থাকবো, এখানেই। নাবিল শাইমি চেঁচিয়ে বলতে থাকে। লামিয়া তাদের বোঝাতে থাকে। রাওনাফ চুপ করে আছে। এক পর্যায়ে লামিয়া অনেক বুঝিয়ে জোর করে শাইমি নাবিলকে আজমেরি আর রুমার সাথে পাঠিয়ে দেয় বাড়িতে। প্রায় সকাল হয়ে এসেছে তখন। উর্বির জীবনে কাল রাত এখনও কাটেনি, তা উর্বি জানে। সে নির্লিপ্ত হয়ে দেয়ালে পিঠ ঠেকে দাঁড়িয়ে আছে, তার একটা হাত তার পেটে। মানুষ আসছে, মানুষ চলে যাচ্ছে, সবাই কাঁদছে, কিন্তু কাঁদতে পারছে না উর্বি। আগামী 48 ঘন্টা না পেরোলে কিছু বলা যাচ্ছে না। বিধ্বস্ত শঙ্কিত একটা মন নিয়ে বসে আছে একজন বাবা। অপেক্ষায় আছে ভাই বোন, অপেক্ষায় আছে ফুপি খালারা, আত্মীয় স্বজন। অপেক্ষায় আছে আরও একজন যার সাথে শর্মির কোনো রক্তের সম্পর্ক নেই। সুমনে এগিয়ে যায় রাওনাফের কাছে, মনটাকে শক্ত করে রাওনাফকে ডাকে, দুলা ভাই। রাওনাফ মাথা তুলে তাকায় সুমনার দিকে, ধরা গলায় বলে, তোমার আপার আমানত আমি অক্ষত রাখতে পারিনি সুমনা। সীমালা মৃত্যুর সময়ও মেয়েকে আঁকড়ে ধরেছিল যাতে মেয়েটা চোট না পায়, বুকের মধ্যে আগলে রেখেছিল। আর দেখো আজ মেয়েটার কি অবস্থা করেছে। আমি সামান্য হাত কেটে গেল, মেয়েটা ঘাবড়ে যেত, আর আজ আমার মামুনি কষ্ট পাচ্ছে, বাবা হয়ে আমি সেই কষ্টের ভাগ নিতে পারছি না। উর্বি রাওনাফের দিকে তাকিয়ে তার কথা শুনছে, তার চোখের দৃষ্টি এলোমেলো। ঝুমুর এগিয়ে এসে রাওনাফের কাঁধে হাত রেখে কাঁদতে কাঁদতে বলে, কিচ্ছু হবে না দুলা ভাই, আমাদের শর্মির কিচ্ছু হবে না। উচ্ছ্বাসের কেবিনের বাইরে পাহারা দিচ্ছে দুজন কনস্টেবল। শেফালি কাঁচ দিয়ে উকি দিয়ে দেখছে ছেলেকে। তার চোখের পানি শুকিয়ে গালের সাথে লেপ্টে আছে। সাখাওয়াত চৌধুরী দূরে দাঁড়িয়ে দেখছে সে দৃশ্য। আজ এই পরিস্থিতির জন্য কাকে দায়ী করবে সে বুঝতে পারছে না। হসপিটালে আসা আগন্তুকেরা সবাই সাখাওয়াত চৌধুরীর দিকে সহানুভূতির দৃষ্টি দিয়ে তাকায়, যে দৃষ্টি সাখাওয়াত চৌধুরীকে আরও ক্ষতবিক্ষত করে। শেফালি ঘুরে স্বামীর দিকে তাকায়, ধীর পায়ে এগিয়ে এসে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, ও বেঁচে যাবে তো শুধু প্রাণে বেঁচে থাকুক,
আর কখনো দেখতে চাইবে না ওকে। সারা জীবন জেলে থাকুক, কিন্তু শুধু প্রাণে বেঁচে থাকুক। চুলগুলো এলোমেলো, গায়ের পোশাক অগোছালো, সাদার উপর ব্ল্যাক স্টেপের শার্টটা কুচকে আছে, কলারের কাছটাতে বিধ্বস্ত চেহারা, ক্লান্ত দুটো চোখ নিয়ে বসে আছে রওনক। শর্মিকে আইসিইউতে শিফট করা হয়েছে। 24 ঘন্টা পেরিয়ে গেলেও কোনো রেসপন্স করেনি এখন অবধি মেয়েটা। হসপিটালে রওনক একাই থাকছে রাতে, কেউ পারেনি তাকে বুঝিয়ে নিয়ে যেতে। সামিউল, শফিউল সবাই ঢাকা এসে পৌঁছে গিয়েছে, তাদেরও থাকতে দেয়নি। রওনক তার মেয়ের কাছে সে থাকবে, আর কেউ না। রাত তখন 1:30টার কাছাকাছি। হসপিটাল নিস্তব্ধ হয়ে আছে। পুরো নিউরো বিভাগে পেশেন্ট কম থাকায় এই এরিয়াটা একটু বেশি নিস্তব্ধ। রওনক উঠে দাঁড়ায়, 3 তলার নামাজের স্থানে গিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করে নেয়। তারপর হেঁটে সোজা চলে যায় রওশনারার কেবিনে। গিয়ে দেখতে পায় রওশনারা ঘুমোচ্ছে। এখন অবধি জানতে পারেনি সে শর্মির অপারেশনের ব্যাপারে, তাকে জানানো হয়নি। রওনক কিছুক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে কেবিন থেকে বের হয়। তারপর সোজা হেঁটে 4 তলায় চলে যায়। উর্বির কেবিন নাম্বার 405। ধীরে ধীরে কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে উর্বি কেবিনে নেই। রওনক কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দ্রুত পায়ে 3 তলায় নেমে আসে। সোজা চলে যায় আইসিইউ এর সামনে। গিয়ে দেখে উর্বি দাঁড়িয়ে আছে দরজার কাছের ভেতরে দৃষ্টি দিয়ে। রওনক সামনে এগিয়ে যায়, উর্বির পেছনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, কি করছো? উর্বি ঘুরে তাকায় রওনকের দিকে। রওনক উর্বির পা থেকে মাথা অবধি দেখে। তারপর ঠান্ডা গলায় বলে, অসুস্থ তুমি, কেবিনে যাও, বিশ্রাম করো। উর্বি আবারও আইসিইউর ভেতরে তাকিয়ে রওনকের দিকে তাকায়। রওনক তার দিকেই তাকিয়ে আছে। উর্বি বলে ওঠে, এখানে থাকি আমি একা কেবিনে, মনে হচ্ছে ক্ষণে ক্ষণে মেয়েটা আমাকে ডাকছে। উর্বির কণ্ঠে আকুতি। রওনক উর্বির পেটের দিকে এক পলক তাকিয়ে তার মুখের দিকে তাকায়। তারপর বলে, এমন শারীরিক অবস্থায় তুমি নেই, আমি আমার প্রতিটা সন্তানের সুস্থতা চাই। উর্বি রওনকের মুখের দিকে তাকায়, তার মানে লোকটা জানে উর্বি মা হতে চলেছে। উর্বি জানে না রওনক কিভাবে জেনেছে, অথচ একদিন আগেও এই দিনটা নিয়ে কত জল্পনা কল্পনা করে রেখেছিল উর্বি। রওনকের দিকে তাকিয়ে উর্বি অনুরোধ করে বলে ওঠে, একটু থাকি। দুজন নার্স এসে দাঁড়ায়। রওনক উর্বির কথার কোনো জবাব না দিয়ে নার্স দুজনের দিকে তাকায়। নার্স দুজন মাথা নেড়ে উর্বিকে এসে ধরে। উর্বিকে অনুরোধ করে বলে, প্লিজ ম্যাম চলুন কেবিনে, আপনাকে একটা স্যালাইন দিতে হবে। উর্বি যাবে না। রওনক একটা দীর্ঘশ্বাস ফেলে উর্বির হাত ধরে, তারপর টানতে টানতে নিয়ে যায় কেবিনে। কোনো কথা না বলে উর্বিকে শুয়ে দিয়ে নিজে স্যালাইন লাগিয়ে নিয়ে একজন নার্সকে বসিয়ে রেখে উর্বির কেবিন থেকে বেরিয়ে যায়। উর্বি এক দৃষ্টে দরজার দিকে তাকিয়ে থাকে। 3 তলায় নেমে রওনক আবারও গিয়ে আইসিইউর সামনে চেয়ার টেনে বসে থাকে চুপচাপ। সিটি মেডিকেয়ার হসপিটালের চেয়ারম্যান ডক্টর রওনক করিম খানের বাড়িতে স্বনামধন্য রাজনীতিবিদ সাখাওয়াত চৌধুরীর ছেলে শাহরিয়ার উচ্ছ্বাস চৌধুরীর হাতে ডক্টর রওনক করিম খানের ছোট মেয়ে আহত। পুলিশের তদন্তে জানা গিয়েছে ব্যক্তিগত আক্রোশ থেকে এই হতাহতের ঘটনা ঘটে। ভিকটিমের অবস্থা গুরুতর, আসামিও পুলিশের গুলিতে আহত। গোটা শহরের জন্য খবরটা একরকম হলেও বাতাসে কানাঘুষে শোনা যাচ্ছে ডক্টর রওনক করিম খানের ওয়াইফের সাথে আসামির পূর্বের প্রেমের সম্পর্ক, জের ধরে আসামি এই ঘটনা ঘটায়। আত্মীয় স্বজন সবাই উর্বির দিকে আর চোখে দেখছে। খবরটা রীতিমতো সর্বত্র ছড়িয়ে গিয়েছে, কিন্তু তাতে আপাতত কোনো ভ্রুক্ষেপ নেই খানবাড়ির লোকেদের। তারা নিজেদের শোক কাটিয়ে উঠতে ব্যস্ত। শর্মির জন্য উৎকণ্ঠায় সবাই নির্ঘুম রাত কাটাচ্ছে। তারা অন্য কোনো কিছুই শুনতে বা জানতে আগ্রহী নয়। শর্মির অবস্থার কোনো উন্নতি নেই, জ্ঞান ফেরাতে দূরে থাক, অবস্থার অবনতি হচ্ছে আরও। হসপিটালের আইসিইউতে শুয়ে শুয়ে কষ্ট পাচ্ছে একটা ফুল, উর্বির জীবনের ফুল। উর্বির শারীরিক অবস্থা আগের থেকেও খারাপ। তার প্রেগন্যান্সির খবরটা এখনও খানবাড়িতে জানানো হয়নি। সবাই যে এলোমেলো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাতে এটা অস্বাভাবিক কিছু নয়। রওনক আজ 3 রাত্রি বাড়িতে যায়নি। সে হসপিটালে মেয়ের কাছেই ছিল। রওশন আরাকে বাড়িতে পাঠানো হয়েছে। একটা দুর্ঘটনা, জীবনের কোনো কিছুই থেমে থাকে না। জীবন নদীর স্রোতের মতোই বহমান। কিন্তু এ বাড়ির মানুষদের থেমে গেছে। খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, শুধু হাহাকার। অন্তরে ঘুরে ঘুরে সবাইকে খাওয়ানোর জন্য মানানোর চেষ্টা করছে, কেউ সাড়া দেয় না। সবাই যেন নির্জীব হয়ে আছে। উর্বির শরীরটা খুবই দুর্বল হয়ে পড়েছে। সে শুধু বসে থাকে শূন্যে তাকিয়ে। শর্মির কাছে যাওয়ার জন্য ছটফট করে, কিন্তু যেতে পারছে না। তাকিয়ে থাকে দেয়ালের ছবিটার দিকে। রওনক শর্মি উর্বির একটা সেলফি তুলে
সেটা রোজার আগে শর্মি তুলেছিল এবং বাঁধিয়ে এনেছিল। রানব বাড়িতে এসে ঘণ্টাখানিকের মধ্যে থেকে চলে যায়। আজকেই তার ব্যতিক্রম হয়েছে। রোজা রেখে এত ধকল সামলাতে সামলাতে সেও কিছুটা ক্লান্ত। শাফিউল আর মোহনা হসপিটালে, তাই খুব ভোরে বাড়িতে এসে বিছানায় শুয়ে এলিয়ে দিয়েছিল কিছু সময়ের জন্য। বাড়িতে আবার পুলিশ এসেছে। বাড়ির সবাই লিভিং রুমে আসে। রাউনাপ আমিরুনের কাছে খবরটা পেয়ে নিচে নামে। উর্বিও ধীরে ধীরে হেঁটে লিভিং রুমের একপাশে গিয়ে দাঁড়ায়। পুলিশের লোকগুলো এবারের লোকেদের মুখের দিকে তাকিয়ে থাকে। তাদেরও খারাপ লাগছে। রাউনাপ দীপঙ্করের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, তোমরা দেখো, আমি বলতেছি ওই স্কাউন্ড্রেলের সর্বোচ্চ শাস্তি আমি দেখতে চাই। ও গুলি খেয়ে পড়ে থাক আর যাই করুক, আমার মেয়ে, আমার মা আর ওয়াইফের যতটুকু কষ্ট পেয়েছে তার সবটা উসুল করব আমি দীপঙ্কর। দীপঙ্কর রানবকে থামিয়ে দিয়ে বলে, আমরা এসেছি অন্য একটি ব্যাপারে। টেকনাফ মডেল থানার ওসি আমাদের সাথে যোগাযোগ করেছে 4 মাস আগে সেন্ট মার্টিনে যে মার্ডারটা হয়েছে তার ব্যাপারে। রানব বলে, তোমার মনে হয় দীপঙ্কর এখন ওসব নিয়ে কথা বলার পরিস্থিতিতে আমরা আছি? আমার মেয়েটা হসপিটালে পড়ে আছে, একটা স্বস্তির খবর পাইনি এখন অবধি। কারণ রানব, এটা গুরুত্বপূর্ণ। ওখানে যে মার্ডারটা হয়েছে সেটা শাহরিয়ার উচ্ছ্বাস করেছে বলে ধারণা করা হচ্ছে, আর তাদের তথ্য অনুযায়ী তার একমাত্র সাক্ষী ছিল তোমার ওয়াইফ। রানব অবাক হয়ে দীপঙ্করের দিকে তাকিয়ে থাকে। তারপর দৃষ্টি ঘুরিয়ে উর্বির মুখের দিকে তাকায়। উর্বি তার দিকেই তাকিয়ে আছে। উর্বি ধীর পায়ে হেঁটে সামনে আসে। দীপঙ্কর বলে ওঠে, তোমার স্ত্রীকে আমাদের সাথে থানায় যেতে হবে রানব, এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করব। সামিউল বলে ওঠে, দীপঙ্কর ভাই, আপনি অন্তত বুঝুন, এখন এসবে আমরা জড়াতে চাই না। আমাদের বাড়ির পরিস্থিতি সেরকম নেই। রানব শুধু উর্বির দিকে তাকিয়ে থাকে। উর্বি বলে ওঠে, আমি যেতে চাই, চলুন। দীপঙ্কর বলতে থাকে, আমি বুঝতে পেরেছি রানব, কিন্তু এটুকু করতেই হবে, কিছু সময়ের ব্যাপার। তোমার স্ত্রীকে আমাদের সাথে যেতে হবে, তুমিও আসতে পারো চাইলে। উর্বি বসে আছে, তার সামনে বসে আছে দীপঙ্কর এবং আরও একজন পুলিশ অফিসার। মাঝখানে এক টেবিল দূরত্ব। রানব কিছুটা দূরে একটা চেয়ারে বসে আছে। পুলিশ ইন্সপেক্টর উর্বিকে জিজ্ঞেস করে, সেন্ট মার্টিনে যে মার্ডারটা হয়েছিল আপনি তার একমাত্র প্রত্যক্ষদর্শী, এটা ঠিক কি? উর্বি মাথা নাড়ায়। আপনি ভিকটিমকে চিনতেন? জি না। হসপিটাল স্বরে জবাব দেয় উর্বি। আসামি? রানব উর্বির দিকে তাকিয়ে আছে। উর্বি মাথা তুলে রানফের দিকে তাকিয়ে থেকে পুলিশ ইন্সপেক্টরকে বলে, জি। শাহরিয়ার উচ্ছ্বাস চৌধুরী? জি। রানব তাকিয়ে থেকে উর্বির দিকে। দীপঙ্কর বলে ওঠে, তো টেকনাফ মডেল থানার ওসির কাছে আপনি জবানবন্দি দিয়েছিলেন? আপনি ভিকটিম বা আসামি কাউকে চেনেন না? আপনি জানেন আপনার নামে এখন তথ্য গোপন করার কেস ফাইল হতে পারে? উর্বি দীপঙ্করের দিকে তাকে ঠান্ডা গলায় বলে, জানি। দীপঙ্কর বলে, সেদিন কি ঘটেছিল? খুনটা কেন হয়েছিল? এতে কি আপনার হাত আছে? উর্বি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমার উপর অ্যাটাক করেছিল ভিকটিম, আমাকে বাঁচাতে। দীপঙ্কর আরেকজন পুলিশ অফিসারের সাথে মুখ চাওয়াচি করছে। রানব এক দৃষ্টে দেখতে থাকে উর্বিকে। দীপঙ্কর বলে ওঠে, যে আপনাকে সেদিন বাঁচাতে একটা খুন করলো, আর গত পরশু সে নিজেই আপনার মাথায় রিভলভার ঠেকিয়েছিল, কি অদ্ভুত। পাশের পুলিশ অফিসার বলে ওঠে, আপনাকে এখানে আনা হয়েছে সত্যতা যাচাই করতে। টেকনাফ মডেল থানার ইন্সপেক্টর তদন্ত করে বের করেছে আসামিকে। তবে এই কাজটা আপনি একদম ঠিক করেননি মিসেস খান। এভাবে অপরাধীর সম্পর্কে তথ্য লুকিয়ে আপনি তাকে আরও অপরাধ করার সুযোগ করে দিয়েছেন, যার প্রমাণ আপনি পেয়েছেন। আপনি আপনার শাশুড়ি ডক্টর খানের ছোট মেয়ে মরতে মরতে বেঁচে গিয়েছেন। উর্বি চুপ করে মাথা নিচু করে বসে থাকে। রানব চুপচাপ উর্বিকে দেখতে থাকে। তার সবকিছু এলোমেলো ঠেকছে। পুলিশ ইন্সপেক্টর বলতে থাকে, আপনি সন্তান সম্ভবা, তাই আপনার ভালোর জন্য, যাতে আপনাকে ডেইলি কোর্টে চক্কর দিতে না হয়, সেজন্য ভালোভাবে জিজ্ঞাসাবাদ করছি, লিখিত বয়ান দেবেন। উর্বি বয়ান লিখে দিতে থাকে। দীপঙ্কর বলতে থাকে, উচ্ছ্বাসের সাথে আপনার কি সম্পর্ক ছিল? উর্বি কোনো কথা বলে না। দীপঙ্কর বলে ওঠে, ওকে, আই আন্ডারস্ট্যান্ড। উচ্ছ্বাস আপনাকে বিরক্ত করত, হুমকি দিত কোনো? উর্বি দীপঙ্করের দিকে তাকায়, মাথা নেড়ে অস্ফুট স্বরে বলে, জি। রানব চেয়ারের হাতলের উপর হাত রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। দীপঙ্কর বলতে থাকে, তবু কেন স্টেপ নেননি? উর্বি চুপ করে থাকে। পাশের পুলিশ অফিসার বলে, আজ আপনার এত ভোগান্তি আপনার নিজের জন্য ম্যাম। যাই হোক, উচ্ছ্বাস প্রাণে বেঁচে গিয়েছে, ওর উপযুক্ত শাস্তি অবশ্যই দেওয়া হবে। তার জন্য আপনার একটা স্বচ্ছ আর পোক্ত বয়ান দরকার। আশা করি আগের মতো আইনিকে ধোঁয়াশায় রাখবেন না।
আর হ্যাঁ, যদি সাখাওয়াত চৌধুরীকে আমরা চিনি, তিনি কোনো অন্যায় করবেন না, তবুও যদি আপনাকে বা আপনার পরিবারকে কোনো ধরনের চাপ প্রয়োগ করে ক্ষমতার বলে, তাহলে অবশ্যই আইনকে জানাবেন। উর্বি বয়ান লিখে সই করে দিয়ে রানফের দিকে তাকায়। রানফ চোখ সরিয়ে নেয়। দীপঙ্কর বলতে থাকে, আমরা আপনাকে সাহায্য করার চেষ্টা করছি, তে অনুগ্রহ। ম্যাম আর ইউ ওকে? কথাটা আমি উৎকণ্ঠা নিয়ে বলে দীপঙ্কর। উর্বি থেকে কোনো জবাব নেই। চোখের পলকে রানব দেখতে পায় মেঝেতে লুটিয়ে পড়েছে সে। উর্বিকে পুলিশের সহায়তা সিটি মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তার জ্ঞান এখনো ফেরেনি। রানব উর্বির বিছানার পাশে একটি চেয়ারে বসে আছে, দুহাত মুঠি করে তার কপালে ঠেকে রেখেছে। উর্বিকে দেখছে লামিয়া। উর্বি চেক আপ শেষে বলে, স্ট্রেস বেশি হয়ে গিয়েছিল, সামলাতে পারিনি, জ্ঞান ফিরবে দ্রুতই, মা আর বাচ্চা দুজনেই সেফ। তবে এরকম হলে সমস্যা হবে রানব, ওর হেলথ কন্ডিশন তো জানোই, মিসক্যারেজ সম্ভাবনা আছে। রানব মাথা তুলে লামিয়ার মুখের দিকে তাকায়, তারপর চোখ ঘুরিয়ে উর্বির মুখের দিকে তাকায়। লামিয়া বলে, ওর জ্ঞান ফিরলে আমিও তোমাদের সাথে তোমাদের বাড়িতে যাব, সাসিমাকে দেখব। সেদিনের পর আর যাওয়া হয়নি তোমাদের বাড়িতে। উর্বিকে ধরে আছে লামিয়া। উর্বির গায়ে জোর নেই। লামিয়া তাকে ধরে ধরে সদর দরজা দিয়ে বাড়িতে ঢোকাচ্ছে। রানব পাশেই। লামিয়া উর্বিকে একা সামলাতে পারছিল না। রানব গিয়ে উর্বিকে ধরে। উর্বি রানফের দিকে তাকায়। রানব তার দিকে তাকায় না, সে সোজা হাঁটছে। অন্দরমহলে পা রাখতেই নাবিলের গলা শোনা যায়, ওখানে দাঁড়িয়ে যাও, আর ঢুকতে হবে না। রানব তার ছেলের দিকে তাকায়। নাবিল অগ্নিমূর্তি ধারণ করে। উর্বির কোনো ভাবান্তর নেই। সে এক দৃষ্টে নাবিলের দিকে তাকিয়ে আছে। নাবিল এগিয়ে আসে, রানফের দিকে তাকিয়ে বলে, আমি জাস্ট অবাক হচ্ছি পাপা, তোমার মেয়েটা প্রায় মৃত হয়ে পড়ে আছে হসপিটালে, আর তার এই অবস্থা যার জন্য হয়েছে সেই মহিলাকে তুমি হাত ধরে বাড়িতে ঢুকাচ্ছ। শেম অন ইউ পাপা। উর্বির চোখ দুটো ঝাপসা হয়ে উঠেছে, তার শরীরটা খুবই খারাপ লাগছে। সোফাতে সবাই বসে আছে বাড়ির। উর্বির ভাই ভাবি এসেছে, তারা দেখছে তাদের বোনকে। তাদের মন ছোট হয়ে আছে, তাদের বোনের জীবনটা এবার ওলটপালট হয়ে যাবে না তো। নাবিল এসে উর্বির থেকে রানফের হাত ছাড়িয়ে নেয়, বলতে থাকে, আমি বলতাম আমার পাপা ওয়ার্ল্ড বেস্ট পাপা, কিন্তু না, তুমি কখনো ভালো পাপা ছিলেই না। রানফ ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। নাবিল বলতে থাকে, তুমি এক্ষুনি বের করে দাও পাপা ওনাকে, এক্ষুনি, নয়তো আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। নাবিল রুমে, বাড়ির সবাই লিভিং রুমে, সবাই বাড়ির হতভম্ব হয়ে নাবিলের কথা শোনে। রানব ঠান্ডা গলায় বলে, নাবিল স্টপ ইট, এখন এসব করো না প্লিজ, আমার মন মেজাজ ভালো নেই, আমি ক্লান্ত। নাবিল উর্বিকে বলে, শান্তি হয়েছে আপনার? হয়েছে না? আমার ফুলের মতো বোনটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে। আমি আপনাকে শুরুতে খারাপ ভাবতাম, পরে ধীরে ধীরে মনে হলো আপনি ভালো, হয়তো আমি ভুল, কিন্তু না, আপনি একটা জঘন্য মহিলা। আচ্ছা, আপনার লজ্জা হচ্ছে না? চলে কেন যাচ্ছেন না আমাদের লাইফ থেকে? আপনার বাড়ির লোক এসেছে, তাদের সাথে আপনি চলে যান। আমি আপনাকে সহ্য করতে পারছি না। উর্বি দুলছে, মনে হচ্ছে সে আবারও পড়ে যাবে। রানব গিয়ে উর্বিকে ধরে। নাবিল চেঁচিয়ে ওঠে, ছাড়ো তুমি ওনাকে, ছাড়ো পাপা, নাটক করছে উনি। নাবিল উর্বির দিকে তাকে বলতে থাকে, এই জন্য এত ভালো মানুষই নিজের প্রেমিকের সাথে মিলে আমার বোনটাকে শেষ করতে চেয়েছিলেন। আচ্ছা, এরপর কে, আমি নাকি সাইমি নাকি পাপা, কাকে খাবেন আপনি? নাবিল চুপ করো, তোমার আন্টি অসুস্থ, বলে রানব। স্বামী মাথা নিচু করে সোফায় বসেছিল, রুমাকে জড়িয়ে ধরে। সে একবারের জন্য মুখ তুলে তাকায়নি উর্বির দিকে। নাবিল রানবকে বলতে থাকে, কি হয়েছে ওনার? এই মহিলা ভয়ঙ্কর পাপা, তুমি জানো না উনি নাটক করছে। পাশ থেকে আজমেরি বলে, কি হয়েছে উর্বির ভাইয়া? রানব একটা গভীর নিঃশ্বাস ফেলে মৃদু স্বরে বলে, উর্বি প্রেগনেন্ট। বাড়ির সবাই তাকিয়ে থাকে। অন্য সময়ে হলে এই খবরটাতে তারা উন্মাদের মতো আনন্দ করত, চেঁচিয়ে উল্লাস করত, কিন্তু এই সুখবরটা তাদের কাউকে আনন্দ দিতে পারছে না। এই মুহূর্তে কেউ অনুভব করতে পারছে না আনন্দ। নাবিল উর্বি আর রানবকে দেখে তাসছিলের একটা হাসি হাসে। অস্ফুট স্বরে বলে, গ্রেট। লামিয়া বলে ওঠে, ওর একটু বিশ্রাম দরকার, ওকে কেউ ঘরে নিয়ে শুয়ে দাও প্লিজ, এখন সিন ক্রিয়েট করার সময় না। আমিরুন এসে উর্বিকে ধরে। ছুটে আসে তহুরা, ছুটে আসে অন্তরা। তারা ধরে ধরে উর্বিকে ওপরে নিয়ে যায়। বাড়ির সবাই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। নাবিল ঘর থেকে বেরিয়ে যায়। রুমা তাকে আটকাতে যায়। নাবিল কোনো কথা বলে না।
রাওনাপ রুমার দিকে তাকিয়ে বলে, আমি শর্মির কাছে যাচ্ছি, এদিকটা দেখিস। আজ 19 রোজা। সে খবর এবারের কেউ রাখেনি। শর্মির জ্ঞান ফিরেছে, কিন্তু অবস্থা খুব একটা ভালো নয়। ফ্যাল করে তাকিয়ে থাকে শুধু সবার মুখের দিকে। রাওনাপ 2 দিন হলো চেম্বারে বসা শুরু করেছে। দিনের বেশিরভাগ সময় শর্মির সাথে কাটায় সে। রাতে বাড়ি ফিরে উর্বি তখন ঘুমিয়ে যায়। উর্বির শরীরটা দিনকে দিন বেশ দুর্বল হয়ে পড়েছে। অবশ্য রাওনাপ কখনো তার দায়িত্ব পালনে কোনো কার্পণ্য করে না, কোনো অভিযোগের জায়গায় রাখে না সে। আজমেরি, রুমা যে যার শ্বশুরবাড়িতে ফিরে গিয়েছে। শাফিউল চট্টগ্রাম, সামিউল রাজশাহী, মোহনার অন্তরা রওশন মঞ্জিলে থেকে গিয়েছে। মোহনা শাশুড়ির সেবা যত্নে ব্যস্ত, অন্তরা উর্বি দেখাশোনা করে। এ সময় উর্বিকে এভাবে একা ফেলে যেতে মন সায় দেয়নি। সে যখন অসুস্থ ছিল উর্বি সারাদিন তার যত্ন নিত বড় বোনের মতো। এখন এই দায়িত্ব তার, সে এতটা অকৃতজ্ঞ নয়। নাবিল ইদানিং ঘর থেকে বের হয় না প্রয়োজন ব্যতীত। সে সবসময় নিজেকে ঘরবন্দি করে রাখে। আসলে সে উর্বির মুখটাও দেখতে চায় না। উর্বি তা বোঝে, সে তাই নিজেই নিচে আসে না খুব একটা। উর্বি দিন কাটে 4 দেয়ালের মধ্যে নিজেকে বন্দি করে। সেই ঘর থেকে বেরোয় না, শুধু দেয়ালে টানানো ছবিটার দিকে তাকিয়ে থাকে। খুব ইচ্ছে করে তার মেয়েটাকে শুয়ে দেখতে, কিন্তু শরীর তাকে সাপোর্ট করছে না। তার হাঁটাচলা করা একেবারেই বারণ। পঙ্গুর মতো বসে থাকে বিছানায় সারাদিন। গতকাল শর্মির ক্লাস টিচার এসে শর্মির মিড টার্মের রেজাল্ট কার্ড দিয়ে গিয়েছে। সবাইকে অবাক করে দিয়ে এবার শর্মি 4th হয়েছিল। রেজাল্ট কার্ডটা আঁকড়ে ধরে রাওনাপ বুকের সাথে মিশিয়ে রেখেছিল। তারপর ছুটে গিয়েছিল হসপিটালে শর্মিকে দেখতে। উর্বি সে দৃশ্য দেখে কেঁদেছিল সারাটা দিন। তার যে মেয়েটিকে দেখতে খুব ইচ্ছে করে, কবে ফিরবে তার মেয়ে তার কোলে, কবে আবার তাকে আন্টি বলে ডাকবে মেয়েটা। কাঁদলে উর্বির শরীরটা খারাপ হয়ে যায়, তাই কাঁদতেও পারে না, ইচ্ছে করলে গুমড়ে মরে। অন্তরা কিছু ফল নিয়ে ঘরে ঢোকে, ভাবি আসবো? এসো। উর্বি অস্ফুট স্বরে জবাব দেয়, মা পাঠিয়েছে, আপনাকে খেয়ে নিতে বলল। উর্বির বুকটা হু হু করে ওঠে। তার শাশুড়ি মা আগের মতো তার কাছে আসে না। সে গর্ভবতী, সেজন্য যতটুকু দায়িত্ব তার রয়েছে শাশুড়ি হিসেবে সে সেটুকু করে দূর থেকে। অবশ্য এসব তো হবারই ছিল। কেন উর্বি কষ্ট পাচ্ছে? অন্তরা বলে, কিছু লাগলে আমায় ডাকবেন ভাবি। শর্মির ঘরে শর্মির ময়না পাখিটা শর্মি করে ডাকতে থাকে। উর্বি কান চেপে ধরে। অন্তরা বলে, কি হয়েছে ভাবি? উর্বি কাঁদছে। মেয়েটা কত চাইতো পাখিটা তাকে ডাকুক। সে অন্তরাকে বলে, তুমি ওটাকে প্লিজ ওই ঘর থেকে সরিয়ে নাও, আমার খুব কষ্ট হয় ওর ডাক শুনলে। এমন সময় রাওনাপ ঘরে ঢোকে। অন্তরা ভাসুরকে দেখে চলে যায়। উর্বি রাওনাফের দিকে তাকায়। রাওনাপ সারাটা দিন অন্যমনস্ক হয়ে থাকে, যেন উর্বিকে সে দেখতে পায় না, উর্বি যেন তার সামনে নেই। অথচ ঠিকই টাইম টু টাইম উর্বির সেবা যত্ন সব কিছু করে দেয় উর্বির। কিন্তু উর্বি বুঝতে পারে রাওনাপ এগুলো করে তার দায়িত্ব থেকে। তার প্রতি রাওনাফের আগের মতো অনুভূতি অবশিষ্ট নেই। রাওনাপ ওয়াশরুম থেকে বের হয়ে বলে, খাচ্ছ না কেন? খাও ফলগুলো। সকালে ভাইটামিনস ক্যাপসুল নিয়েছিলে। উর্বি মাথা নাড়ায়। রাওনাপ নিস্তেজ কণ্ঠে বলে, নিও মনে করে, আমি তো সবসময় বাড়িতে থাকি না। উর্বির মুখ শুকনো দেখে রাওনাপ উর্বির পাশে গিয়ে বসে। উর্বিকে বলে, খাওয়া দাওয়া করো ঠিক মতো, তুমি অত্যন্ত দুর্বল। উর্বি রাওনাফের দিকে তাকিয়ে বলে, জানেন মা না আগের মতো আমাকে ডাকে না, আমার ঘরে আসে না। রাওনাপ বলে, মা বুড়ো হয়েছে, মন মেজাজে ভালো নেই, তাই হয়তো। উর্বির চোখ দিয়ে পানি পড়ছে। রাওনাপ বলে, কাঁদছো কেন? এই শরীরে এত চিন্তা মাথায় নেওয়ার প্রয়োজন তো আমি দেখছি না। উর্বি রাওনাফের মুখের দিকে তাকায়। মানুষটা তার সাথে কেমন সারা কথা বলছে। রাওনাপ ফলের প্লেটটি নিয়ে একটা টুকরো উঠিয়ে উর্বির সামনে ধরে, নাও এটা খাও। উর্বি রাওনাফের হাত সরিয়ে দেয়। রাওনাপ বলে, সমস্যা কোথায় হচ্ছে? উর্বি তার উত্তর দেয় না। শর্মির ঘরে তুলতুল শর্মি বলে চেঁচাচ্ছে। রাওনাপ উঠে চলে যায় সেদিকে। আজ এটাকে সে বাইরে ছেড়ে দেবে। উর্বি দেয়ালে শর্মি, রাওনাপ আর তার সেই সেলফিটা তার দিকে তাকিয়ে আছে। উর্বির চোখ বেয়ে টুপটুপ করে পানি পড়ে। হঠাৎ তার পেটে ব্যথা অনুভব হয়। সে পেটে হাত দেয়। রাওনাপ তুলতুলকে ছেড়ে দেয় না। সে খাঁচাটা নিয়ে নিচের বারান্দায় রেখে আসে। তুলতুল এক নাগারে শর্মি বলে চেঁচিয়ে যাচ্ছে। রাওনাপ ঘরে ঢুকে দেখে উর্বি মুখে কাপড় গুজে কাঁদছে। একটু পরপর তার শরীর কেঁপে উঠছে। রাওনাপ দ্রুত উর্বিকে গিয়ে ধরে, কি হয়েছে, এমন করছো কেন? শরীর খারাপ করবে তো? উর্বি থামে না, চোখ বন্ধ করে কাঁদছে। রাওনাপ আবার বলে, কি হয়েছে বলবে তো?
না বললে আমি বুঝবো কি করে? উর্বি কান্না থামিয়ে নিঃশ্বাস নিয়ে নেয়, তারপর বলে, কোনো অনুভূতি চেপে রেখে আপনি গুমড়ে মরছেন। অভিযোগ তোলার হলে তুলছেন না কেন? আমার দোষের শাস্তি আমি মাথা পেতে নেব। আপনিও ভাবতে শুরু করেছেন যে আমি আপনার জীবনে না আসলে আপনার মেয়েটাকে কষ্ট পেতে হতো না, তাই না? সেটা বলে নিজেকে হালকা করুন শর্মির পাপা। একবার বলুন আপনার ভুল হয়েছে, আমাকে জীবনে জড়ানো। আমি কিছু মনে করব না, বরং শান্তি পাবো। রাওনাব এবার নিজের মেজাজ ঠিক রাখতে পারে না, ধমকে ওঠে, আচ্ছা দুদণ্ড কি শান্তি আমি ডিজার্ভ করি না? আমারও দম বন্ধ লাগে, তুমি বোঝো আমি কীরকম মুডে থাকবো, কী রকমের রিয়াক্ট করব, তা তোমরা ডিসাইড করে দেবে। এখন কি চাও, বাড়ি আসাই বন্ধ করে দেই? অন্য কোথাও গিয়ে নিজের বাচ্চাদের জন্য দুশ্চিন্তা করি? হসপিটালে মেয়েটা আধমরা হয়ে পড়ে আছে, তোমার পেটে যে আছে তার জীবনের ঝুঁকি আছে, এসব নিয়ে দুশ্চিন্তা করতে করতে আমি শেষ হয়ে যাচ্ছি, কিন্তু তোমরা নাটক থামছে না। চালিয়ে যাচ্ছ তো চালিয়ে যাচ্ছে। উর্বি অবাক চোখে রাওনাফের দিকে তাকিয়ে থাকে। রাওনাফ একটা গভীর নিঃশ্বাস ফেলে উর্বির হাত দুটো ধরে, তারপর নরম গলায় বলে, উর্বি এখন বন্ধ করে এসব। উর্বি, তোমাকে আমার জীবনের সাথে জড়িয়ে নেওয়া আমার ভুল না, আমি কোনো ভুল করিনি, তবে ভুল একটা ছিল। তোমার ভুল ছিল উর্বি, আমাকে সত্যিটা না জানানো ভুল ছিল তোমার। সব সত্যি জানলে আমি কি আমার স্ত্রী সন্তানের নিরাপত্তা দিতে পারতাম না উর্বি? তোমার কি মনে হয়? উর্বি তাকিয়ে আছে, রানা বলতে থাকে, যে উর্বি কথার জালে পেঁচিয়ে রূপাকে মিথ্যা প্রমাণ করলো, সেই উর্বি এত বড় একটা বোকামি করলো? কি ভেবেছিলে উচ্ছ্বাসের নাম বেরিয়ে আসলে কিংবা ওকে নিয়ে ঝামেলা বাঁধলে তোমার অতীত দুনিয়ার মানুষের সামনে খোলাসা হয়ে যাবে, লাঞ্ছিত হবে? তুমি আবারও এটা ভেবেছিলে? এখন কি হলো উর্বি? এখন কি সেসবের বাকি কিছু আছে উর্বি? উল্টো শর্মির এই অবস্থার জন্য তোমাকে দুষছে সবাই। যদি একটাবার বলতে উর্বি, আমি একটা স্টেপ নিতে পারতাম। আর দুনিয়ার লোকের কথাই বলো, আমি কি পারতাম না তোমার হয়ে তাদের ফেস করতে? আমাকে ভরসা করে এত কিছু বলতে পারলে, আর একটু ভরসা করতে পারলে না রাওনাব করিম খানকে? কি সম্মান দিয়েছো আমাদের এই সম্পর্ককে? তুমি কি দিয়েছো উর্বি? তুমি শুধু নিজের মতো করে এই সম্পর্কটাকে দিয়েছো, পুরোটা ঢেলে দাওনি নিজের। না কখনো ভরসা করেছো আমাকে, না করেছো সম্মান, শুধু নিজে ভালো থাকতে এই সম্পর্কটাকে ব্যবহার করেছো তুমি। আমাদের ভালো থাকতে নয়, নিজের যন্ত্রণা ভুলতে আমাকে ব্যবহার করেছো। আমাকে দিয়েছো নিজের ইচ্ছে অনুযায়ী। এটা আমার কথা নয় উর্বি, এটা তোমার আচরণে তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো। আমি ব্যর্থ উর্বি, আমি তোমার ভরসার জায়গাটা হতে পারিনি, আর সেজন্য আমার মেয়েটা থেমে যায়। রাওনাফ। উর্বি একদৃষ্টে তাকিয়ে থাকে রাওনাফের দিকে, অস্ফুট স্বরে বলে ওঠে, আপনি? রাওনাফ উর্বিকে কিছু বলতে না দিয়ে বলে, দয়া করো, দয়া করে নিজে সুস্থ থাকো, আমাকেও সুস্থ থাকতে দাও, আমি ক্লান্ত। উর্বি আর কিছু বলে না। রাওনাফ উঠে দাঁড়ায়, উঠে খুব দ্রুত শার্ট পাল্টে ঘর থেকে বেরিয়ে যায়। উর্বি দরজার দিকে তাকিয়ে থাকে। রাওনাফকে হন্তদন্ত হয়ে নিচে নামতে দেখে অন্তরা আর মোহনা মুখ চাওয়াচাই করতে থাকে। গাড়িতে চাবি দিয়ে রাওনাফ বসে আছে, নিজের প্রতি নিজের প্রচণ্ড রাগ হয় তার। দু হাতে চুলগুলো পেছনে ঠেলে সজোরে গাড়ির দরজায় একটা ঘুষি মেরে দেয়। হাতের আঙুল ফেটে রক্ত বের হওয়ার উপক্রম। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে। মুখের সামনে উর্বির মায়াবী মুখশ্রীটা ভেসে ওঠে, আর ওই কথাগুলো কানের কাছে বারবার প্রতিধ্বনিত হয়। যেদিন আপনার চোখে আমি আমার জন্য বৃতৃষ্ণা দেখব শর্মির পাপা, সেদিন আমি বেঁচে থাকার ইচ্ছেটাই হারিয়ে ফেলব। রাওনাফ ঘাড় ঘুরিয়ে রওশন মঞ্জিলের দিকে তাকায়। তার দৃষ্টি দোতলার উত্তর পাশের জানালায় নিবদ্ধ। চোখ সরিয়ে সরাসরি কিছুক্ষণ ওদিকে তাকায়। তার এত অস্থির লাগছে কেন সে বুঝতে পারছে না। বুকে অসহনীয় যন্ত্রণা হচ্ছে, কিছু একটা হারিয়ে ফেলার ভয় তার গলা টিপে ধরেছে। আচমকা গাড়ির দরজা ঠেলে নেমে পড়ে রাওনাফ, তারপর দৌড়াতে থাকে রওশন মঞ্জিলের দিকে। রওশনারা লিভিং রুমে বসেছিল। রাওনাফকে হন্তদন্ত হয়ে উপরে যেতে দেখে মোহনা দাঁড়িয়ে পড়ে। কি হয়েছে ভাইয়া, ছুটছেন কেন? রাওনাফ কিছু বলছে না, সে ছুটতে থাকে। অন্তরা আর মোহনা তাদের ভাসুরকে এভাবে ছুটতে দেখে নিজেরাও তার পিছু পিছু যায়। রাওনাফ গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে পড়ে। সে যে ভয়টা পেয়েছিল সেটাই হয়েছে, তার শরীর কাঁপছে। সে উর্বিকে না ডেকে সরাসরি দরজায় ধাক্কা দিতে থাকে। এরপর সে সজোরে একটা লাথি বসায় দরজাতে। দরজা ছিটকিনি ভেঙে দরজা খুলে যায়। রাওনাফ ভেতরে ঢোকে, তার পিছু পিছু ঢোকে অন্তরা আর মোহনা। উর্বি বিছানায় পড়ে আছে, দুচোখ বন্ধ। তার বাম হাতে গল গল করে রক্ত ঝরছে বাম হাত থেকে।
সাদা রঙের বিছানার চাদরে লাল রঙের রক্ত মিশে একটা নকশা তৈরি হয়েছে যেন। উর্বির অন্য হাতে একটি সার্জিক্যাল ব্লেড মুঠি করে ধরে আছে। মায়া মায়া মুখটার দিকে তাকিয়ে রানাফের বুকটা মোচড় দিয়ে ওঠে। উর্বির চোখের পানি দুগালে লেপটে আছে। হয়তো তখনও কেঁদেছে। কান্না ছাড়া আর কিছু নেই এই মেয়ের জীবনে। রানা ধপ করে বসে পড়ে। মোহন একটা বিকট চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়ে। ভাবি। অন্তরা বোকার মতো তাকিয়ে আছে। মানুষ এত অদ্ভুত কেন? রানা ছুটে যায় উর্বির কাছে। উর্বির মাথাটা বুকের সাথে মিশিয়ে নিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে চেঁচাতে থাকে, উর্বি ওটা বৃতৃষ্ণা ছিল না। উর্বি প্লিজ চোখ খুলে দেখো, তাকাও উর্বি, বোকা মেয়ে, দয়া করো আমাকে, দয়া করো, দয়া করো, প্লিজ দয়া করো। আসসালামু আলাইকুম। কি মনে হয় শর্মির এই অ্যাক্সিডেন্টের পিছনে কি উর্বির হাত আছে নাকি সবই নিয়তির খেলা? কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। আর আজকে ফাইনাল ম্যাচ, কে কোন দলকে সাপোর্ট করছেন কমেন্টে জানাবেন। মা এখন একটু সুস্থ, আলহামদুলিল্লাহ। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।